এই তো ভালো। ওকে, আজকে হচ্ছে আমাদের ম্যাথ লেকচার 12। সো ম্যাথ লেকচার 12 শুরু করব আজকে আমরা। তো এটা হচ্ছে মূলত ঘনজ্যামিতি, ঘনজ্যামিতি রিলেটেড ম্যাথ। তো এখানে যেটা হচ্ছে আহ শুরু করছি আমরা। একটু সময় নিচ্ছি, আমার যে গুগল ড্রাইভের গেল। আচ্ছা, তো আমরা হচ্ছে সিমিলার টু আওয়ার লাস্ট জিওমেট্রি ক্লাস, আমরা আগে একটু থিওরি গুলো একটু দেখি, দেন হচ্ছে সরাসরি ম্যাথে চলে যাব। ওকে, স্ক্রিন দেখতে পাচ্ছেন? জাওয়াদ বা আতিক অথবা আরাফাত? আচ্ছা। আচ্ছা, ঠিক আছে। তো আমাদের আজকে মূলত ঘনজ্যামিতি এবং মেনসুরেশন বা পরিমিতির কিছু অংশ এখানে আমরা একটু কভার করবো আর কি। হ্যাঁ, তো হচ্ছে আমরা যদি শুরু করতে পারি। লাস্ট ক্লাসে সার্কেল দেখেছিলাম। তো ত্রিভুজ ত্রিভুজ রিলেটেড ফর্মুলা গুলো সবই দেখেছি আমরা। কোনো কিছু এখানে আসলে বাদ যায়নি, খুব ভালো করে দেখেছি। ওটা একটু আপনারা আরেকবার রিভিউ করে নেবেন। দেন হচ্ছে আয়তক্ষেত্র, ওটাও আমাদের দেখা আছে, ওটা নিয়েও কোনো কনফিউশন থাকার কথা না। দেন হচ্ছে বর্গক্ষেত্র দেখেছি আমরা, সামান্তরিক দেখেছি, রম্বস, ট্রাপিজিয়াম, এগুলো সবই দেখা হয়েছে লাস্ট ক্লাসে। বৃত্ত দেখেছি। এন্ড সুষম বহুভুজের এই যে শর্তটা আমরা দেখেছিলাম, এটা সূত্র আছে, সুষম বহুভুজের ভিতরে যে কয়টা কোণ, ওই সবগুলো কোণের সমষ্টি কত ডিগ্রি? হু ক্যান রিকল? 180 ডিগ্রি ইন্টু n-2, এটা পড়ছিলাম না? যেরকম যদি সুষম এটা বহুভুজ হয়, এই যে এরকম এই যে কয়টা কোণ হবে, এই কোণগুলোর সমষ্টি কত ডিগ্রি, পড়ছিলাম কি না? জি ভাইয়া। অবশ্যই পড়ছিলাম। আর যদি সুষম বহুভুজ যদি না হয়, ধরেন যে এটা একটা অসম একটা বহুভুজ, হ্যাঁ, তখন কি হবে?
তো ওটা একটা হচ্ছে এরকম যে যদি একটা বাহু যদি ধরেন যে n সংখ্যক বাহু বিশিষ্ট সুষম প্রত্যেক বাহুর দৈর্ঘ্য a একক হলে ওটা ক্ষেত্রফল আমরা কিভাবে বের করব? এটা খুব রেয়ারলি আসে, আইবিএতে তো আসবেই না, অন্যান্য চাকরির পরীক্ষা খুব রেয়ারলি আসে, নট দ্যাট ইম্পর্টেন্ট আর কি, হ্যাঁ, রেয়ারলি আসে, খুব যে ইম্পর্টেন্ট তা না, আমরা চাইলে আমরা অ্যাভয়েড করতে পারি। ঠিক আছে, দেন হচ্ছে ওকে ঘনবস্তুর যেটা জ্যামিতি, যে ঘন জ্যামিতি যেটাকে বলি আমরা, এটা একটু আমরা দেখতে পারি। যেমন এখানে হচ্ছে দেখেন যে আমাদের আয়তকার ঘনবস্তু, মানে আয়তকার ঘনবস্তু হচ্ছে কি যে আমরা যে রুমে আসলে বসে আছি এই রুমটা একটা আয়তকার ঘনবস্তু। ঠিক আছে, তো এই রুমের ক্ষেত্রে কি আছে, এই রুমটা একটা দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, যখন দুইটা মাত্রা থাকবে তখন তাকে বলবো দ্বিমাত্রিক। আর যখন তিনটা মাত্রা থাকবে, মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটাই থাকবে, তখন তাকে বলবো আমরা ত্রিমাত্রিক। যেমন এটা একটা ত্রিমাত্রিক ঘনবস্তু, এর দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে। তো যে কোনো ত্রিমাত্রিক ঘনবস্তুর আয়তন হচ্ছে, আয়তন ভলিউম হচ্ছে যে ভূমির ক্ষেত্রফল ইন্টু লম্ব উচ্চতা। যেমন এটা দৈর্ঘ্য হচ্ছে এ, প্রস্থ হচ্ছে সি, তাহলে এই যে ভূমির ক্ষেত্রফলটা এটা কত হবে? এটা হবে এসি, হ্যাঁ, ইন্টু লম্ব উচ্চতা হচ্ছে কত? বি। তাহলে আয়তন কত? এ বি সি। ঠিক আছে, এটা হচ্ছে যদি যদি কোনো বস্তুর শেপ ইউনিফর্ম হয়, শেপ যদি কি হয়, ইউনিফর্ম হয়। ঠিক আছে, তারপরে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল এটা হচ্ছে 2 × এবি প্লাস বিসি প্লাস সি এ। সমগ্র পৃষ্ঠ বলতে বোঝায় যে আমরা এখন ধরেন যে ঘরে বসে আছি, এরকম একটা চার চার দেয়ালের একটা ঘরে পৃষ্ঠ হচ্ছে 6টা। এই যে সামনের দিকে একটা, পেছনের দিকে একটা, এপাশে একটা, এপাশে একটা, উপরে একটা, নিচে একটা, হ্যাঁ, 6টা তল আছে বা 6টা ক্ষেত্রফল আছে। তো এটা যদি এ হয়, এটা হচ্ছে সি, তাহলে এই এই তলটার ক্ষেত্রফল কত? এসি, সামনে একটা পেছনে একটা। তাহলে সিমিলারলি সব দিকে 2AC 2BC 2CA, এখান থেকে পাই আমরা সমগ্র তলের ক্ষেত্রফল 2 × এবি প্লাস বিসি প্লাস সিএ। ঠিক আছে, দেন কর্ণের দৈর্ঘ্য। কর্ণের দৈর্ঘ্য হচ্ছে কি যে এখান থেকে শুরু করে এটা একটা কর্ণ। ঠিক আছে, এই কর্ণের দৈর্ঘ্য কত হবে? √A² প্লাস B² প্লাস C²। ঠিক আছে, এটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্য। আচ্ছা, তো একই রকম ভাবে যদি কিউব হয়, এই যে এই বিসি যেটা ছিল তিনটায় হয়ে যাবে এ, তখন আসলে আমার আয়তনটা হবে হচ্ছে A³ কারণ ভূমির ক্ষেত্রফল ইন্টু লম্ব উচ্চতা, ভূমির ক্ষেত্রফল A², উচ্চতা হচ্ছে এ, সো আয়তন হয়ে যাবে A³। এবং যেটা আমাদের ছিল 2 × এবি প্লাস বিসি প্লাস সিএ, তো এখানে সবগুলা এ হয়ে যাবে, এটাও এ, এটাও এ, এটাও এ, এটাও এ, এটাও এ। তাহলে এটা হয়ে যাবে A², এরকম হয়ে যাবে, হ্যাঁ। তাহলে 2 × 3A² = 6A²। তারপরে কর্ণের দৈর্ঘ্য √3A, এই যে কর্ণ, এ পাশ থেকে এ পাশে যে একটা কর্ণ, এই যে কর্ণ, এটাকে বলি আমরা কর্ণের দৈর্ঘ্য। যে এখান থেকে মূলত এটা পিথাগোরাস থেকে আসছে, যে এই দুইটা বাহু থেকে এই দুইটা, এই বাহুটা বের করে, তো এই বাহু আর এই বাহু ইউজ করে এটা বের করে। তো এগুলো আমি টিউটোরিয়াল দিয়েছিলাম, টিউটোরিয়াল খুব সুন্দর করে দেয়া আছে, অবসেসড হওয়ার দরকার না, টিউটোরিয়াল দেখলেই হবে। ঠিক আছে, আর হচ্ছে ঘনকের একটা পৃষ্ঠের দৈর্ঘ্য হচ্ছে A², ওই যেটা বললাম যে এদিকেও এ এদিকেও এ, তাহলে এই পৃষ্ঠটার ক্ষেত্রফল হচ্ছে A²। ঘনকের তলের কর্ণের দৈর্ঘ্য, ঘনকের যেহেতু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটাই সমান, তাহলে আমি যদি এই জিনিসটাকে বের করে সামনে নিয়ে আসি, তাহলে জিনিসটা কেমন? এরকম একটা বর্গ হয়ে যাবে না বস? একটা বর্গ হয়ে যাবে, তাই না? একটা বর্গক্ষেত্র, দৈর্ঘ্য এ প্রস্থ এ আমরা পড়েছিলাম, তাহলে কর্ণ কত হবে আরাফাত বলেন? কর্ণ কত? √2A। তো এই জন্য তলের কর্ণ এক জিনিস আর পুরা ঘনকের কর্ণ এক জিনিস। আরাফাত বুঝতে পারছেন? কথা বলে না। তলের কর্ণ এক জিনিস আর পুরা ঘনকের কর্ণ এক জিনিস। ভাই এই, একটা জি বলেন জবাব।
আয়তক্ষেত্রে যে ঘর মানে আমার যে ইয়াটা ছিল, এখানে কি আমার সবগুলো কর্ণ সেম? হ্যাঁ, সবগুলো না, আয়তক্ষেত্রের সবগুলা কর্ণ না, সবগুলা কর্ণ ইকুইভ্যালেন্ট হওয়াটা হতে পারে, নাও হতে পারে। সবগুলা কর্ণ সেম না? হ্যাঁ, সেম সেম। কারণ কি, এটা যতটুকু দূরে, এটা কর্ণ তো আর ইয়ার মতো না, মানে দ্বিমাত্রিক না, ত্রিমাত্রিক। জি বুঝতে ভাই, পারছেন? বলতে চাচ্ছি। এটাও এতটুকু দূরে, এটাও ঠিক ততটুকু, সবগুলা কর্ণ সেম, সবগুলা কর্ণ সেম। আচ্ছা। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা যদি যাই, এই যে কোণক, কোণক বা হচ্ছে পিরামিড, এগুলার শেপ হচ্ছে চেঞ্জ হয়। হুম, যেগুলোর শেপ চেঞ্জ হয় ওগুলোর ক্ষেত্রে আমাদের একটু কেয়ারফুল থাকতে হবে। যেমন ধরেন যে পিরামিড এবং কোণক, এগুলো সবগুলাই সেম। ঠিক আছে, এদের শেপ হচ্ছে চেঞ্জ হয়। তো শেপ যাদের চেঞ্জ হয় সেক্ষেত্রে আসলে আমরা কি করতে পারি? যেমন এই যে কোণক, কোণকের ক্ষেত্রে আমরা, এগুলো ব্যাখ্যা আছে, অনেক শর্টকাট থিওরি আছে, অনেক ব্যাখ্যা আছে, ডিটেলস একদম প্রমাণ দিয়ে বোঝানো যায়। তো অত ডিটেলস আসলে আমরা যেতে পারবো না, আমি টিউটোরিয়াল গুলো দিয়ে দিয়েছিলাম, এগুলো দেখবেন। টিউটোরিয়াল গুলো দেখবেন, খুবই কাজে দিবে। মাঝে মাঝে কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষায় রিটেনের ম্যাথ দিয়ে দেয় এগুলাতে, হ্যাঁ। তো ঘনকের আয়তন হচ্ছে ভূমির ক্ষেত্রফল ইন্টু লম্ব উচ্চতা। ঠিক আছে, তাহলে 1/3 পাই আর স্কোয়ার ইন্টু এইচ। এই যে ভূমিটা হচ্ছে বৃত্তাকার, এটা হচ্ছে ভূমি। তো ভূমির ক্ষেত্রফল, উম, ভূমির ক্ষেত্রফল, ভূমিটা হচ্ছে বৃত্তের মতো, সো পাই আর স্কোয়ার, ও লম্ব উচ্চতা হচ্ছে এইচ। তাহলে আয়তন কত হবে? ভূমির ক্ষেত্রফল ইন্টু লম্ব উচ্চতা। দেন দেখেন, এই কোণকের ক্ষেত্রে কিন্তু উচ্চতা দুই রকম। কারণ কি? কারণ সে তো আসলে সোজা না, সে তো একদিকে হেলে গেছে, তাই না? যেহেতু হেলে গেছে, তাহলে এখানে উচ্চতা হচ্ছে দুইটা। একটা হচ্ছে লম্ব উচ্চতা, আর একটা হচ্ছে হেলানো উচ্চতা। ঠিক আছে, তো লম্ব উচ্চতাকে তো আমরা এইচ বললাম। এই যে হেলানো উচ্চতা, তাকে বলা হয় এল। একে বলা হচ্ছে এল। তো এটা যদি আর হয়, এটা খুবই কাজে দেয়। এটা আর, এটা হচ্ছে এইচ। হেলানো উচ্চতা ইংলিশে বলে স্ল্যান্ট হাইট, কতটুকু হেলে আছে। এটা আর এটা এইচ হলে, এটা হচ্ছে √h² প্লাস আর স্কোয়ার। ঠিক আছে, এটা গেল একটা। দেন হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তল বলতে আমরা কি বুঝি? এই যে এটা ভূমিটা হচ্ছে বৃত্তাকার, তাহলে এর ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। আর এদিকে এটা হচ্ছে বক্রতল, এটার ব্যাখ্যাও আছে, অত আলাপ আমি যাচ্ছি না। এটার ক্ষেত্রফল হচ্ছে পাই আর এল। এই দুটো যোগ করে পাই আর যদি কমন নিই, তাহলে এটা আসে। ঠিক আছে, দেন বক্রতলের ক্ষেত্রফল কত? পাই আর এল। এল কে আবার ভেঙে এভাবে লেখা যায়। ঠিক আছে, আচ্ছা। মুভিং ফরওয়ার্ড, ব্যালন। এটা আমাদের খুব কাজে দেয়, বেলুনের ম্যাথ। বেলুন দেখতে কার মতো? বেলুন, মানে বেলুন যে কথা, তারপর ধরেন আমাদের কূপ, একই কথা। তারপরে ধরেন আর কি আছে? কেক, কেক আছে না? কেক, কেক বেলুনের মতো না দেখতে, বলেন তো? জি ভাইয়া। কেক, তারপর সিলিন্ডার, তারপরে ধরেন আর কি আছে? তারপরে হচ্ছে তার, কারেন্টের তার বা ওয়্যার। হ্যাঁ, তার বা যেটাকে আমরা ওয়্যার বলি আর কি। এগুলো সব দেখতে একই রকম, অথবা পেন বা কলম। এগুলো সবগুলো বাস্তব ক্ষেত্রে, তো এগুলোর ক্ষেত্রে, সবগুলোর ক্ষেত্রে সিলিন্ডার বা বেলুনের সূত্র খাটে। এটাতে আমরা একটু মানে কেয়ারফুল থাকবো আর কি। ঠিক আছে, এটাতে আমরা একটু কেয়ারফুল থাকবো। তো এটা যদি আর হয়, তাহলে এই যে ভূমি ক্ষেত্রফল হবে পাই আর স্কোয়ার, আর আয়তন হবে পাই আর স্কোয়ার ইন্টু এইচ, লম্ব উচ্চতা। ঠিক আছে, তারপর বেলুনের বক্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল, মানে হচ্ছে এই যে বাঁকা তলের ক্ষেত্রফল, এটা হচ্ছে টোয়াইস পাই আর এইচ, টোয়াইস পাই আর এইচ। তাহলে বেলুনের আয়তন কত? আয়তন হচ্ছে যেটা বলছিলাম, ভূমি ক্ষেত্রফল এটা লম্ব উচ্চতা, বক্রতলের ক্ষেত্রফল পেলাম, সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল এটা হচ্ছে যে এই নিচে একটা পাই আর স্কোয়ার, উপরে একটা পাই আর স্কোয়ার, তাহলে 2 পাই আর স্কোয়ার, প্লাস বক্রতল হচ্ছে কত? টোয়াইস পাই আর এইচ। টোয়াইস পাই আর কমন দিলে আর প্লাস এইচ। ঠিক আছে, তো এভাবে কিন্তু আমরা সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল বের করতে পারি। দেন হচ্ছে গোলকের, আমরা যদি গোলক দেখি, গোলক হচ্ছে বল। তারপরে ধরেন কি আছে? বলই মূলত বেশি আসে। গোলাকার বল, বলের শেপটা গোলকের সাথে খুব বেশি যায়, এটাই পরীক্ষায় বেশি আসে।
আর হচ্ছে হ্যাঁ এগুলাই। তো এগুলোর ক্ষেত্রে ধরেন আমরা যেটা জানি যে এই গোলকের ক্ষেত্রে এটা তো আসলে বৃত্ত না। হুম। তো এটা ধরেন যে এই পাশটা যদি আর হয়, এদিকটা ভিতরটাও আর, ঠিক আছে। তাহলে গোলককে যদি আপনি স্লাইস করেন, মানে যে কোনো দিকে কাটেন, তাহলে যে একটা সারফেস হয় ওটা কিন্তু একটা বৃত্ত পাবেন, বুঝতে পারছেন। ওটার ক্ষেত্রফল তো পাই আর স্কোয়ার, ওটা নিয়ে আমার সমস্যা নেই। আর গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব। আর গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল মানে হচ্ছে এপাশ থেকে দেখলে একটা পৃষ্ঠ, এপাশ থেকে দেখলে একটা পৃষ্ঠ, একটা চারটা পৃষ্ঠ আর কি, তাই না। তো গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে 4 পাই আর স্কোয়ার। তো আরেকটা জিনিস আমাদের খুব লাগে, সেটা হচ্ছে অর্ধগোলক। একই জিনিস, নাথিং মোর অর নাথিং লেস। এই যে অর্ধগোলক, অর্ধগোলকের ক্ষেত্রে এই যে অর্ধগোলক, তাহলে পুরো গোলকের আয়তন যদি 4/3 পাই আর কিউব হয়, অর্ধগোলকের আয়তন কত হবে? অর্ধেক। ঠিক আছে। আর এটার পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত হবে? ধরেন এমনি তো পুরাবৃত্তের ক্ষেত্রফল 4 পাই আর স্কোয়ার, তাহলে অর্ধেক করলে কত হবে? 2 পাই আর স্কোয়ার। কিন্তু এদিকে একটা তল হয়েছে না, এটা আবার যোগ হয়ে যাবে, বুঝতে পারছেন। তখন হয়ে যাবে 3 পাই আর স্কোয়ার। মানে হচ্ছে মুখস্থ না করে একটু বুঝে আর কি, একটু বুঝে। এবং আমি যে টিউটোরিয়াল গুলো দিয়েছিলাম ওগুলো দেখলে একদম ক্লিয়ার হয়ে যাবে, ওগুলো খুবই এফেক্টিভ। ঠিক আছে, ওগুলো একটু দেখবেন। আই সাজেস্ট ওই টিউটোরিয়াল গুলো দেখবেন, ওগুলো দেখলে খুবই উপকার পাবেন। ঠিক আছে, ওগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে। আমরা এক্সাম্পলে প্রচুর ম্যাথ দিয়েছি, এই ম্যাথগুলো করার চেষ্টা করবেন। স্থানাঙ্ক জ্যামিতি যদি আমরা দেখি, স্থানাঙ্ক হচ্ছে আমরা থিওরি রেখেছি বাট ম্যাথ রাখিনি এখানে। একটু রিডিং করে নেবেন, ম্যাথ রাখিনি কারণ হচ্ছে ম্যাথটা আমরা জব ব্যাচে রেখেছি। এখানে না রাখার মূল কারণ হচ্ছে যে স্থানাঙ্কের ম্যাথ আইবিএ তে দেয় না। তো আমাদের যে যারা জব প্লাস প্রিমিয়াম, যারা ওই ব্যাচে যারা ভর্তি হয়েছেন, ওখানে আসলে আমরা রেখেছি স্থানাঙ্কের ম্যাথ গুলো। ওটা করলে আমরা মোটামুটি আপনাদের ক্লিয়ার হয়ে যাবে যে ওখান থেকে আসলে কি আসছে আর কি আসছে না। ঠিক আছে, ওকে। সো আমরা এখন কিছু প্র্যাকটিস করি, অল্প কিছু ম্যাথ যেগুলা খুব ফ্রিকোয়েন্ট বিভিন্ন পরীক্ষায় আসছে। ওগুলা প্র্যাকটিস করলেই আমাদের মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আশা করি। ওকে, এটার জন্য আমাদের রেক্টেঙ্গুলার বডি এবং কিউব গুলো আগে দেখতে পারি। কি দেওয়া আছে? ইফ দ্য লেংথ অফ এন এজ অফ এ কিউব x is thrice the length of the edge of a cube y, what is the ratio of the volume of y to the volume of x? ভালো করে বুঝি। তো এটা হচ্ছে একটা কিউব, কিউব মানে হচ্ছে ঘনক। এটা হচ্ছে আরেকটা কিউব। ঠিক আছে, তো বললো এটা ধরলাম এই কিউবের নাম হচ্ছে এক্স, এই কিউবের নাম হচ্ছে ওয়াই। তো an age of a cube x is twice the length of the age of a cube y. সো এটার লেন্থ যদি a হয়, এটার লেন্থ কত হয় বলেন তো? 3a। তাহলে ভলিউম অফ এক্স এটা কত হবে? 3a হোল কিউব, 27 কিউব। ভলিউম অফ ওয়াই কত হবে? a কিউব। আচ্ছা, এখন আপনাদেরকে কি বলা আছে? হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য ভলিউম অফ দ্য কিউব ওয়াই টু দ্য ভলিউম অফ দ্য কিউব এক্স। তাহলে ভলিউম অফ কিউব ওয়াই এবং এক্স এর রেশিও বের করতে হবে। তাহলে এটা হচ্ছে a কিউব, 27 কিউব, সো 1/27। ঠিক আছে, বুঝতে পেরেছেন মাই ডিয়ার ক্লাস?
জি আচ্ছা, ভাই। এটা খুব ভালো একটা ম্যাথ। এ মেটালিক শিট ইজ রেক্টাঙ্গুলার ফ্রম উইথ ডায়ামিটার অফ 48 মিটার 36 মিটার। তাহলে একটা রেক্টাঙ্গুলার শিট, আইবিবিএ তে আসা ম্যাথ। তো এটা ধরলাম যে এই পাশটা হচ্ছে 48, এটা ধরলাম 36। খুব মনোযোগ দিয়ে বোঝেন। কি বললো যে ফ্রম ইচ অফ ইটস কর্নার, প্রতিটা কর্নার থেকে স্কোয়ার ইজ কাট অফ। একটা স্কোয়ার কেটে নিলাম, স্কোয়ার কেটে নিলাম, স্কোয়ার কেটে নিলাম, স্কোয়ার কেটে নিলাম। কাটার পরে কি হয়েছে? কাটার পরে হচ্ছে এমন ভাবে কাটছে যেন ওটা বক্স হয়। এখানে আমি একটু কনফিউজড হয়ে যায়। দেখেন কাটার পরে আমি করছি কি, এই যে অংশটা, মনোযোগ দিয়ে বোঝেন, এই যে গ্রিন অংশটা এটাকে রাখলাম। এই যে গ্রিন অংশটাকে রাখলাম। রাখার পর তারা কি বললো, অ্যাজ টু মেক এন ওপেন বক্স, এটাকে বক্স বানাইতে হবে। তো বক্স বানাইতে হলে কি করতে হবে, কে বলতে পারবে বলেন তো? দেখেন পুরোটা 48 না, তাহলে এই কর্নারটা এদিকে হচ্ছে 8, এদিকে 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 8। তাহলে যখন আমি কর্নারগুলো, এই যে এই চারটা কর্নার যখন কেটে ফেলে দিব, এই চারটা কর্নার যখন কেটে ফেলে দিব, তাহলে এই জিনিসটার শেপটা কেমন দাঁড়াবে? এটা শেপ দাঁড়াবে হচ্ছে, এটা শেপ দাঁড়াবে কেমন বলেন তো? এটা শেপ দাঁড়াবে হচ্ছে এরকম অনেকটা, এরকম। এদিকে একটু বাড়তি, এদিকে একটু বাড়তি, এরকম কিনা বলেন তো? এরকম দাঁড়াবে না ব্রাদার? জি ভাইয়া। আচ্ছা, এখন এটাকে দিয়ে বক্স বানাইতে হবে। এটাকে দিয়ে বক্স বানাইতে হলে কি করতে হবে আমাকে বলেন তো? যে বাড়তি অংশটা ফোল্ড করে দিব। হ্যাঁ, হোল্ড করা লাগবে। হ্যাঁ, ফোল্ড করলে ব্যাপারটা কেমন হবে দেখেন, এই যে একটা বক্স হয়ে যাবে আমার এরকম। যে মাঝখানে যে বেসটা, এটা কিন্তু সেম থাকবে। তাহলে মাঝখানের বেসটার দৈর্ঘ্য কত? পুরোটা ছিল 48, 8 8 চলে যাবে। সো এটা কত হবে বলেন? 40। 32, রাইট? ও 32। সরি সরি। আর এটা হবে 20, তাই না? জি ভাইয়া। আচ্ছা, তাহলে এখন এই যে আমার এটা বক্স, এই বক্সের এই পাশটা হচ্ছে 20, এটা 32। আর এই যে এটাকে ফোল্ড করার কারণে এরকম একটা বক্স হয়ে যাবে দেখেন। এই, হ্যাঁ বোঝা যাচ্ছে? এই, 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 হইলো বক্স, হইলো বলেন তো? হইলো কি না? তাহলে এই বক্সের আমি দৈর্ঘ্য জানি কত, 20। প্রস্থ কত বলেন তো? 32। তাহলে উচ্চতাটা কত বলেন তো? কে বলতে পারবে? 8। ভেরি গুড, 8। তাহলে এটা ভলিউম কত হবে? 20 ইন্টু 32 ইন্টু 8। খুবই ভালো ম্যাথ। বুঝতে পেরেছেন কিনা বলেন? জি ভাইয়া। এটা কিন্তু হুটহাট করে আসলে কিন্তু, মানে এটা অ্যান্সার করতে বা পারতে কিন্তু ভালোই কষ্ট হবে। হ্যাঁ, বুঝতে পেরেছেন তো? এগুলো কিন্তু নট দ্যাট ইজি আর কি। এটা বিবিএতে এসছে এবং হুট করে কিন্তু এই অঙ্ক দিলে অনেকেই প্যারা খাবে। সো অ্যান্সার 5120। তো এই জন্য এগুলোতে আমরা তাড়াহুড়া করবো না, আমরা একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করব। ঠিক আছে? তারপরে যাই। If a rectangular block that is 4 inches by 4 inches by 10 inches, আচ্ছা এটা রেক্টাঙ্গুলার ব্লক, এটা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেয়া আছে, is placed inside a right circle cylinder of radius 3 inch and height 8 inch। তাহলে একটা সিলিন্ডার, ঠিক আছে, এটার মাঝখানে একটা রেক্টাঙ্গুলার ব্লক আমরা ঢোকাই দিলাম। ধরেন এই একটা রেক্টাঙ্গুলার ব্লক, ব্ল্যাক কালার দেই।
অনেকটা এরকম আর কি। হ্যাঁ, এরকম একটা ব্লক আমরা ঢুকাই দিলাম এটার ভিতরে। ঠিক আছে, তো এটার দৈর্ঘ্য প্রস্থ কত? 4, 4, 10। আর এটার রেডিয়াস কত? 3। আর এই যে হাইটটা, হাইট কত? 10। তো বলো দ্য ভলিউম অফ আনঅকুপাইড পোর্শন অফ দ্য সিলিন্ডার ইজ হাউ মেনি কিউব, মানে এই সিলিন্ডার আনঅকুপাইড অংশ। তাহলে ভলিউম অফ সিলিন্ডার মাইনাস ভলিউম অফ রেক্টেঙ্গেল, তাই না? তাহলে সিলিন্ডারের ভলিউম কত বলেন? পাই আর স্কোয়ার এইচ। আর রেক্টেঙ্গেলের ভলিউম হতো 4 × 4 × 10। তাহলে পাই ইন্টু 3² × 10, সো 90 পাই মাইনাস 160। সো এটাই হচ্ছে অ্যান্সার। ইজি না দেখেন তো? এই ম্যাথ গুলো কিন্তু আইবিএ তে আসে, কিন্তু আমরা অনেকে জ্যামিতি পড়ি না, জ্যামিতি ভয় পাই যে ভাই আমি জ্যামিতি পারি না, এই সেই, এগুলো করে আর হয় না আর কি। বুঝতে পারছেন? আচ্ছা, আপনারা বুঝতে পারতেছেন তো না মাই ডিয়ার ক্লাস? কি ভাই এটা? আচ্ছা, এটা একটা ভালো ম্যাথ। The length of one edge of a cube equals 4. তাহলে একটা কিউবের একটা এজ হচ্ছে 4, 4, 4। হ্যাঁ, আর এ পাশটা হচ্ছে, এ পাশটাও 4 আর কি। ঠিক আছে, the distance between the center of the cube and one of its vertices, এটা একটা ট্রিকি কোশ্চেন। তাহলে কিউবের সেন্টার আবার কি? কিউবের সেন্টার হচ্ছে এই যে ধরেন কর্ণ, এই একটা কর্ণ, এই একটা কর্ণ, অনেকগুলো কর্ণ টানলে যে মাঝখানে সবগুলো কর্ণ যদি সমান, হ্যাঁ, যে পয়েন্টে ছেদ করে এটাই হচ্ছে সেন্টার অফ দ্য কিউব। সেন্টার অফ দ্য কিউব। তাহলে বলেন তো, এই সেন্টারটা আপনাকে বের করতে বলছে কি, যে এই সেন্টারটা থেকে, এটা থেকে এই দূরত্ব বের করতে বলছে। বুঝতে পারছেন? এই যে ডিস্টেন্সটা, এটা আপনাকে বের করতে বলছে, এটা কত? হ্যাঁ, আচ্ছা, তো আমরা যদি পুরা কর্ণের দৈর্ঘ্য জানি, এই পুরা কর্ণের দৈর্ঘ্য যদি জানি, কর্ণের দৈর্ঘ্য জানলে ডিস্টেন্সটা বেসিক্যালি হচ্ছে হাফ অফ ডায়াগোনাল। তাহলে এই যে সেন্টার থেকে যে কোনো ভার্টিস বা হচ্ছে যে কর্ণ বা শীর্ষগুলো আর কি, শীর্ষ বলা যায়, শীর্ষগুলোর যে দূরত্ব, এটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্যের অর্ধেক। তাহলে কর্ণ দৈর্ঘ্য কত আমরা জানি? বলেন কর্ণ কত? ওই যে √a² + b² + c² ছিল। এখানে তিনটাই যেহেতু এ, √a² + a² + a², তাহলে কত আসবে? 3a² বা হচ্ছে √3a। পড়ছিলাম না, পড়াইছিলাম। এটা দৈর্ঘ্য হবে হাফ অফ √3 × a। তাহলে হাফ অফ √3 × 4, কাটাকাটি করলে থাকবে 2√3। বুঝতে পেরেছি? জি ভাই। ওকে, এখন হচ্ছে কোণ আর পিরামিড, যে ম্যাথ গুলো করালাম এগুলো আসলে ইম্পর্টেন্ট, কারণ এগুলো বিভিন্ন সময় বিভিন্ন চাকরির পরীক্ষা এসছে, আইবিএতে এসছে। এবং মানুষের, আমাদের স্টুডেন্টদের, কমন স্টুডেন্টদের কেন জানি জ্যামিতির প্রতি একটা ফোবিয়া আছে।
আমার মনে হয় এই কারণেই জ্যামিতি থেকে প্রচুর ম্যাথ আসে, বিশেষ করে রিসেন্ট টাইম গুলোতে দেয়। এবং জ্যামিতির জন্য আমি আগেও কয়েকবার বলেছি, আমাদের খুব ইম্পর্টেন্ট আমাদের ইয়াটা, মেন্টরস ম্যাথ কিউব ব্যাংক বইটা ভালো ইম্পর্টেন্ট। এখান থেকে আসলে অনেক জিনিসপাতি গুলা ক্লিয়ার করা যায় আর কি, ঠিক আছে। ভাই আইবিএ তে ম্যাথের থেকে জ্যামিতি পার্ট থেকে কিরকম কয়টা কোশ্চেন আসে? আসে দুই একটা ম্যাথ থাকে সবসময়, এবং ইজি ম্যাথ দেয়। মানে যেটা খুশির খবর যে ইজি ম্যাথ দেয়, কঠিন কোনো ম্যাথ দেয় না। তো কঠিন কোনো ম্যাথ না দিলে আমরা ম্যাথ গুলো কেন করবো না? আমরা অবশ্যই করবো, তাই না? সহজ ম্যাথ দেয়, একটু এফোর্ট দিলে পারা যায়। হ্যাঁ, কোনো ব্যাপারই না। প্রবলেম হচ্ছে আসলে আমরা এফোর্ট দেই না আর কি, ভয় পাই কেন জানি। কেন জানি এফোর্ট দেই না, কেন দেই না এটা আমি জানি না আর কি। অনেক স্টুডেন্ট, যে বললাম যে 3টা ক্লাস নিলাম, যে 9, 10, 10, 11, 12, কি এমন কঠিন জিনিস পড়াইছি বলেন তো, তাই না? থিওরি আলোচনা করলাম, তারপরে ম্যাথ করাচ্ছি, আপনি থিওরি গুলা বুঝলেন, ম্যাথ গুলো প্র্যাকটিস করবেন। তারপর হচ্ছে আমাদের এরপরে ইয়া দেয়া আছে, এই এটা কি বলে, প্র্যাকটিস দেয়া আছে, হোম টাস্ক দেয়া আছে, এবং হোম টাস্কের পরে আবার ইয়াও দেয়া আছে, এটা কি বলে, সলভ শিট দেয়া আছে। তারপরেও আমাদের রিভিউ ক্লাস আছে। আর আমি যেটা বলেছিলাম লাস্ট ক্লাসে, আমাদের নেক্সট উইকে রিভিউ ক্লাস নিব। এই উইক নিতে বলেছিল, বাট আমি এগ্রি করিনি। আমি বললাম না যে না, একটু সবাই প্র্যাকটিস করুক, আগামী সপ্তাহে রিভিউ ক্লাসটা নিবো আর কি। তো রিভিউ ক্লাসটা অ্যাটেন্ড করিয়েন, কারণ হচ্ছে ওটাতে আমরা বেসিক্যালি আপনাদের সাথে, আমার আর এক্সামের আগে মোস্ট প্রবাবলি কোনো ক্লাস নেই। এবং আরেকটা যেটা, এটা হচ্ছে রিভিউ ক্লাসটা আসলে আসা হয় না বা দেখা হয় না আর কি। সো দ্যাট কেস যেটা হবে, যে আমরা মানে আপনাদের মক টেস্ট বা সফট টেস্টে তো আসা হবে না। তখন আমরা আমি যেটা করতে পারি, যে আমি হয়তো আমাদের যে ক্লাসটা হবে, আপনাদের যে রিভিউ ক্লাস, লাস্ট ক্লাস, ওখানে আমরা এক্সাম স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব। বেশিক্ষণ সময় নেব না আর কি। তো লাস্ট রিভিউ ক্লাসটা থাকেন, ওটাতে হচ্ছে আপনাদের, আমার পুরো কোর্সটা যেটা আমি পড়ালাম এটা র্যাপ আপ করে দিব। প্লাস আপনাদের যদি কোনো কোয়ারি থাকে ওগুলো আমরা আনসার করবো, ঠিক আছে। ওকে, কোণ এবং পিরামিড। কোণ এবং পিরামিড দুটার ক্ষেত্রে সেম, একটু আগে আমরা বলেছি। কোণ হচ্ছে টুপির মতো যেটা, এটার আয়তন হচ্ছে কত বলেন? কোণের আয়তন কি? এই যে কোণ। আর পিরামিড বিভিন্ন ধরনের হতে পারে। এটার ভূমি যদি এরকম হয়, চতুর্ভুজাকার পিরামিড হতে পারে। মানে এটা পঞ্চভুজ হয়ে পিরামিড, অনেক ধরনের পিরামিড হতে পারে। এটা যদি আর হয়, এটা যদি এইচ হয়, আয়তন হচ্ছে কি, পাই আর স্কোয়ার এইচ, আগে হচ্ছে 1/3। এখানেও সেম, এখানে ভূমির ক্ষেত্রফলটা আমি জানলে, লম্ব উচ্চতা 1/3 ভূমির ক্ষেত্রফল ইন্টু লম্ব উচ্চতা। যেগুলো শেপ উপরের দিকে চেঞ্জ হয়ে যায়, ত্রিভুজের মতো চেঞ্জ হয়, ওগুলা সবার ক্ষেত্রফল হচ্ছে 1/3 ইন্টু ভূমির ক্ষেত্রফল ইন্টু লম্ব উচ্চতা, ঠিক আছে। এটা একটু মনে রাখবো। আর এদের কিন্তু একটা হেলান উচ্চতা থাকে, যেটাকে আমরা বলি স্ল্যান্ট হাইট। হ্যাঁ, ওইটাও তো আমরা বের করার সূত্র শিখছি, √h² প্লাস আর স্কোয়ার। এই কটা জিনিস আমরা একটু মনে রাখবো, এগুলো আমাদের লাগবে। কি বলা আছে দেখি, টু মেটালিক রাইট সার্কুলার কোনস হ্যাভিং দেয়ার হাইট 2.2 and 1.8, দুইটা রাইট সার্কুলার কোণ, মানে হচ্ছে কোণ আর কি, মানে রাইট সার্কুলার বলতে বেসিক্যালি বোঝায় সব দিকে সমানভাবে বাঁকানো। এটা বোঝানোর জন্য আর কি। ধরেন এই যে এরকম, এই সমকোণের মতো নিয়ে এইভাবে বাঁকানো হয়, এই জন্যই বলা হয় রাইট সার্কুলার কোণ, ঠিক আছে। তো হাইট, এটার হাইট দেওয়া আছে কত? 2.2, 1.8, and the radius of their base is 1 সেন্টিমিটার ইচ। মানে এটাও যদি 1 হয়, এটাও 1, শুধু হাইট ডিফারেন্ট। আর বিন মেল্টেড টুগেদার, মেল্ট করা হয়েছে, করে একটা স্ফেয়ার বানানো হয়েছে, গোলক বানানো হয়েছে, স্ফেয়ার। এটা রেডিয়াস যদি আর হয়, বলছে এটা ডায়ামিটার বের করতে। তো ডায়ামিটার হচ্ছে কত? 2r। বেসিক্যালি আপনাকে আর বের করা লাগবে। তো এটার ভলিউম কত বলেন? পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ, নাই প্রত্যেকটাকে 1/3 আছে, 1/3 কমন নিয়ে নি। আর এটা হচ্ছে কত বলেন? 4/3 পাই আর হোল কিউব। a3 চলে যাবে, এখান থেকে পাইয়ে চলে যায়, পাই কমন নিলে থাকবে আর স্কোয়ার। তাহলে এখানে হচ্ছে 1² ইন্টু 2.2, 1² ইন্টু 1.8, 4 ইন্টু এই আরটা আমাকে বের করতে হবে, ঠিক আছে। তো বেসিক্যালি 2.2 প্লাস 1.8, তাহলে বেসিক্যালি 4, 4 ইন্টু আর, আর হচ্ছে 1।
তাহলে এটা রেডিয়াস হচ্ছে 1। তাহলে ডায় হবে কত? ডায় হবে 2 × 1 মানে হচ্ছে 2। বুঝাতে পেরেছি? জি ভাইয়া। ভাই এখানে 4 × আর কিউব হওয়ার কথা না সেকেন্ড লাইনে? ও হ্যাঁ, আর কিউব তো। তো হ্যাঁ, 1 হোল কিউবে থাকে আর কি। হ্যাঁ, ফোর জি ভাই। ফোর আর কিউব, যেহেতু ইয়া চলে গেছে। ঠিক আছে। আচ্ছা, তারপরে যদি আমরা যাই, the length, width and depth of a rectangular box 479। আচ্ছা, তো এটা হচ্ছে কি একটু বুঝি আমরা। কারণ এটা রেক্টেঙ্গুলার বক্স, তো হচ্ছে 7, 8, 9। A hose pipe hose supplies water at a rate 12 cubic feet per meter। এখান থেকে পাইপ লাগানো হয়েছে, হ্যাঁ। এখান থেকে 12 কিউবিক ফিট পার মিনিট হারে পানি বের করা হয়। পানিগুলো কি করা হয়? হাউ মাচ টাইম ইন মিনিট ইট টেক্স টু ফিল এ কনিক্যাল বক্স হুজ ভলিউম ইজ 3 times দ্য ভলিউম অফ দ্য রেক্টেঙ্গুলার বক্স। তাহলে এই পানিগুলো একটা কনিক্যাল বক্সে ফেলা হয়, বিশাল একটা কনিক্যাল একটা বক্সে ফেলা হয়। এটার ভলিউম হচ্ছে এটার ভলিউমের 3 গুণ। তাহলে কত হবে? 3 × 7 × 8 × 9 কিউবিক ফিট, তাই না? কারণ আমরা জানি যে আয়তকার ঘনবস্তুর যে আয়তন, ওর মধ্যে যদি কোনো তরল পদার্থ রাখি তার আয়তন একই হবে, কারণ তরল পদার্থ যে পাত্র থাকে ওই পাত্রের শেপ নিয়ে নেয়। ঠিক আছে। তাহলে আমাদের এটা হচ্ছে রেট, এত রেটে পানি যাচ্ছে, আর টোটাল আয়তন হচ্ছে এত। তাহলে কতক্ষণ টাইম লাগবে? কত আসে করেন? 7 × 14 × 9, 9×90, 4×9 = 36, 126 মিনিট। খুবই সহজ না বলেন তো? খুবই সহজ, হ্যাঁ। এগুলো কিন্তু পরীক্ষায় আসে, ফ্রিকোয়েন্টলি আসে, এগুলো আমরা ভুল করব না। ঠিক আছে, এগুলো হচ্ছে আমরা ভুল করব না। ভাইয়া এই ম্যাথটা একটু কোয়েশ্চেন ছিল ভাইয়া। হ্যাঁ, বলেন। আমি নিচের মানে টাইমটা যে মানে বের করলাম এটা বুঝলাম না। ওই যে 1 মিনিটে বের করে 12 কিউবিক ফুট, টোটাল হচ্ছে এত কিউবিক ফুট করতে কত মিনিট লাগে? এটা হচ্ছে আমার রেট। তো কিউবিক ফিট পার মিনিট এর মানে কি? 1 মিনিটে 12 ফুট এক বের করে। এক তাহলে মিনিটে 12 ফুট বের করা। তাহলে এত ফুট বের করতে কত মিনিট লাগবে? ভাই আমরা কি মানে কিউব থেকে কনিক্যালে ঢোকাচ্ছি না? কি থেকে? হ্যাঁ, ওইটার আয়তন তো এটার ঘন কিউব। আপনি বুঝেন নাই? আপনি এই যে এটা তো আয়তন, এই আয়তন থেকে এখানে ঢুকাচ্ছেন, এখানে যে পানিগুলো রাখবেন, পানিটা তো এই পাত্রের আয়তনে নিবে, তাই না? এই জি। পাত্রের আয়তন নিবে না? তাহলে এই পাত্রের আয়তন বলা আছে এটার 3 গুণ, তাহলে এই পাত্রের আয়তন হচ্ছে এটা পুরোটা, রাইট? তাহলে আমার প্রতি মিনিটে এত ঘনফুট পানি ঢুকে, এত ঘনফুট পানি ঢুকে মানে হচ্ছে প্রতি মিনিটে সে এতটুকু জায়গা দখল করে। তাহলে এই পুরো জায়গা দখল করতে আর কতক্ষণ সময় লাগবে? ভাই আমার তো হচ্ছে ইয়া মানে আয়তের ক্ষেত্রে যে ঘনত্ব এটা তো এটার যেহেতু 3 গুণ, তাহলে ভাই আমার মানে মানে পুরা পানি তো ভরবে না। কনিক্যাল যে কিউবের যে ইয়েটা আছে আমার 1/3 ভরবে না, যেহেতু আমার 3 গুণ এটা আয়তন। কি
ও, ভাইয়া ওই ওই বুঝছিলাম না, আমি দেখি কি বলছে, হাউ মাচ টাইম ইন মিনিট ইট টেক্স টু ফিল এ কনিক্যাল বক্স হুজ ভলিউম the length of a depth a hose supplies water at 12 cubic feet per minute. The length of the rectangular box এত হুম পানি যে এখানে আছে ব্যাপারটা এরকম না। আমি এটা আচ্ছা ভুল আচ্ছা বলছি, মানে পানি বাইরে থেকে ঢুকতেছে ধরেন, আচ্ছা আচ্ছা বুঝতে পারছি ভাইয়া। বাইরে পানি বাইরের কোনো সোর্স থেকে ঢুকতেছে, মানে এখানে তো কিছু বলে দেয় না যে পানি এখান থেকে যাচ্ছে, তাই না, পানি বাইরের কোনো সোর্স থেকে ঢুকতেছে, কিন্তু ওই আয়তনটা বলছে এটা 3 গুণ। জি ভাই এখন বুঝতে বুঝতে পারছেন? পারছি। আচ্ছা, সিলিন্ড্রিক্যাল বডি মানে হচ্ছে যেগুলা আমরা দেখেছিলাম, এটা যদি আর হয় এটা হচ্ছে এইচ। ভলিউম কত? পাই স্কোয়ার, এটা আমাদের খুব কাজে লাগে, হ্যাঁ, এটা আমাদের খুবই কাজে দেয়। কি বলা আছে, সার্টেন, আমরা তো সারটা জাস্ট বলি, ধরেন যে একটা বস্তুর আয়তন বলতে আসলে আমরা কি বুঝি, একটা বস্তুর আয়তন বলতে বুঝি এর ভিতরে পদার্থের পরিমাণ, তাই না, সবসময় বলি আমরা। ধরেন একটা বস্তুর আয়তন যদি হয় 100 ঘন, মানে 100 ঘনমিটার, এর মানে হচ্ছে এর ভিতরে যে পদার্থ আছে পদার্থের আয়তন কত, 100 ঘনমিটার। ঠিক আছে, সবসময় মনে রাখবেন যে আয়তনটা ওই বস্তুতে কি পরিমাণ পদার্থ আছে ওইটাকে রিপ্রেজেন্ট করে, মনে থাকবে। আয়তন সবসময় ওই বস্তুতে কি পরিমাণ পদার্থ আছে ওইটাকে রিপ্রেজেন্ট করে। তাহলে এখন ধরেন আহ যে বস্তুর আয়তন বেশি, লজিক্যালি ওটাতে পদার্থের পরিমাণ বেশি। ঠিক আছে, তো আমরা আয়তন কোনগুলোতে ইউজ করি, তো আমরা জানি যে আয়তন থেকে আমরা ওজনেও কনভার্ট করতে পারি, তাই না। ধরেন যে তরমুজ, তরমুজ একটা ঘনবস্তু, তাই তরমুজের যেহেতু কি আছে, ওই ওজন আছে, তাহলে ওর আয়তনও আছে, তাই না। তো এখন ধর আপনারা বললাম যে ছোট ছোট আমাদের ওই যে আটা রুটি বানাইতাম না, রুটি রুটি যে বানাইতাম, তো যেটা হয় যে আমরা আহ, অনেক বড় একটা ইয়া থেকে মোল্ড থেকে আস্তে ছোট ছোট অনেকগুলো মোল্ড বানাই বানাই না। তাহলে ছোট ছোট সবগুলো মোল্ডের আয়তনের যোগফল বড়টার আয়তনের যোগফল হবে না, কারণ বড়টা থেকে তো আপনি অনেকগুলো বানাইছেন। বুঝতেছেন কিনা। বা ধরুন আপনি 1 পাউন্ড একটা কেক কিনলেন, 1 পাউন্ড একটা কেক কিনে তাকে আপনি 1 পাউন্ড কেকটা ধরেন রাউন্ড বা এই একটা সিলিন্ড্রিক্যাল শেপ, এটাকে কিনে আপনি স্কোয়ার শেপের 100 পিস করলেন, তাহলে 100 পিসের যে টোটাল যে পদার্থের পরিমাণ ওটা বড় কেকের পদার্থের পরিমাণের সমান। এগ্রি করি কিনা আমরা এটাতে, জি এগ্রি করি না। সহজ কথা, কারণ আমি বড়টা ভেঙে তো ছোটটা বানাইছি। তাহলে এর মানে কি, ছোট 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 যে 100টা আছে 100টার আয়তন আর বড় কেকটার আয়তন কি সমান। ঠিক আছে, এটা তো বুঝতে পারছি আমরা। আচ্ছা, আবার ধরেন যে আপনার একটা কেক হচ্ছে 5 পাউন্ড, একটা কেক হচ্ছে 1 পাউন্ড, তাহলে আমি যদি বলি যে আপনার 1 পাউন্ডের একটা কেক বানানোর জন্য 2 কেজি চিনি লাগে, তাহলে 5 পাউন্ডের একটা কেক বানানোর জন্য কত কেজি চিনি লাগবে? 10 কেজি। 10 কেজি। 10 কেজি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে আয়তন একটা বস্তু থেকে আরেকটা বস্তুর আয়তন যত গুণ বাড়ে তার ভেতরে পদার্থের পরিমাণগুলো ঠিক তত গুণ বাড়বে। সহজ কথা না? জি ভাইয়া। বুঝতেছেন কিনা, এই কনসেপ্ট আমাদের একটু মাথায় রাখতে হবে। তাহলে বলেন একটা সিলিন্ড্রিক্যাল কেক বা একটা কেকের শেপটা কার মতো? অনেকটা সিলিন্ডারের মতো না? আমরা বলছিলাম যে কেকের শেপ কিসের মতো? সিলিন্ডারের মতো। সিলিন্ডারের মতো পড়াইছিলাম আমরা। তাহলে এখানে বলা আছে কি, যে একটা কেকের রেসিপি বানানোর জন্য দেখা যায় যে এটাকে যদি একটা 8 ইঞ্চি প্যানে বানানো যায়। আচ্ছা, তো সালমা চাচ্ছে কি, যে সেম মানে রেসিপি মানে তার কাছে যে পরিমাণ ইনগ্রেডিয়েন্ট আছে সেম ইনগ্রেডিয়েন্ট দিয়ে, ধরেন যে এই একটা, এখন কেকটার ডায়া হচ্ছে 8, তো ডায়া যদি 8 হয়, এটা ডায়া হচ্ছে 8, তাহলে রেডিয়াস কত বলেন তো? 4। 4। ধরলাম এটা হচ্ছে কেকের হাইট।
এটা হচ্ছে এইচ। তাহলে 4 রেডিয়াসের এইচ হাইটের একটা কেক। এখন এটা বানাইতে ওর কাছে যে পরিমাণ ইনগ্রেডিয়েন্ট ছিল, সেম ইনগ্রেডিয়েন্ট দিয়ে সে বিশাল একটা কেক বানাচ্ছে, যেটা হচ্ছে ডায়া হচ্ছে 12। ডায়া 12, রেডিয়াস কত হবে 6। কিন্তু ও যাচ্ছে হাইটটা কি করতে, সেম সেম। ডেপথ। সেম ডেপথ মানে কি, হাইট সেম থাকবে, তাহলে সেম সেম হাইট মানে হচ্ছে এইচ। তাহলে যেহেতু এটা রেডিয়াস বেড়ে গেছে, তাহলে এটা আয়তন বেড়ে যাবে না বস? অবশ্যই বলবো ভাইয়া। অবশ্যই আয়তন বাড়বে। তাহলে আপনাকে প্রশ্ন করছে যে ওর কাছে এটা বানানোর জন্য যে ইনগ্রেডিয়েন্ট গুলো ছিল, এটা বানানোর জন্য যে ইনগ্রেডিয়েন্ট থাকবে লাগবে, ওইটা এটার কত গুণ, বুঝছেন কিনা? এটার কত গুণ হচ্ছে ওই ইনগ্রেডিয়েন্ট করলে এই ইনগ্রেডিয়েন্টটা পাওয়া যাবে। তাহলে এটা হচ্ছে স্মলার ওয়ান, এটা লার্জার ওয়ান। তা আমরা কি বলছিলাম, যে ইনগ্রেডিয়েন্ট কত গুণ হবে এটা কিভাবে বুঝবো, আয়তনের রেশিও থেকে, তাই না? তাহলে স্মলটার আয়তন কত হবে, পাই আর স্কোয়ার এইচ, পাই ইন্টু 4 স্কোয়ার ইন্টু এইচ। আর লার্জটার আয়তন কত হবে, ওটাও পাই আর স্কোয়ার এইচ। তাহলে আমি যদি দেখি যে লার্জটা এবং স্মলটার অনুপাত যদি বের করতে পারি, হ্যাঁ, তাহলে ওটা কত দেখেন, 2.25। মানে লার্জটার ভলিউম হচ্ছে এই স্মল যে কেকটা, ওইটার ভলিউমের 2.25 গুণ। তাহলে স্মল কেক বানাইতে আমার যে যে ইনগ্রেডিয়েন্ট লাগতো লার্জ কেক বানাইতে, তার 2.25 টাইমস বেশি ইনগ্রেডিয়েন্ট লাগবে। ঠিক আছে না? বুঝতে পেরেছেন কিনা বলেন? জি ভাইয়া। তাহলে আয়তন যে অনুপাতে পরিবর্তিত হয়, ইনগ্রেডিয়েন্ট গুলো আমার ঠিক সেই অনুপাতেই প্রয়োজন হয়। ঠিক আছে, তারপরে এটা একটু সেভ করি। একশো আট। আচ্ছা, হোয়াট অ্যাবাউট দিস ওয়ান? এখানে বলা আছে হচ্ছে যে একটা সার্টেন রেসিপি মেক্স দিয়ে এনাফ বেটার, মানে তার কাছে যে পরিমাণ ইনগ্রেডিয়েন্ট আছে ওটা দিয়ে সে 8টা প্যানকেক বানাতে পারে, যেখানে প্রতিটা প্যানকেক হচ্ছে 10 ইঞ্চি ডায়ামিটার করে। তাহলে ধরলাম যে এই যে 8টা প্যানকেক, একটা 10 ইঞ্চি রেডিয়াসের প্যানকেকের যে ভলিউম, এটাকে 8 দিয়ে গুণ দিলে টোটাল ইনগ্রেডিয়েন্টের পরিমাণটা পেয়ে যাব না আমি? কারণ এই ইনগ্রেডিয়েন্ট দিয়ে আমি এই রেডিয়াসের 8টা কেক বানাচ্ছি। তাহলে সেম ইনগ্রেডিয়েন্ট দিয়ে আমাকে বলল কয়টা কেক বানানো যাবে যেখানে রেডিয়াস হচ্ছে 5। বুঝতে পারছেন কিনা কোশ্চেনটা? কোশ্চেন ক্লিয়ার, তাই না? যে সেম রেসিপি দিয়ে, সেম ব্যাটার দিয়ে, ব্যাটার মানে সেম র মেটেরিয়াল দিয়ে যদি আমি 10 ইঞ্চি ডায়ামিটারের 8টা কেক বানাতে পারি, তাহলে 5 ইঞ্চি ডায়ামিটারের কটা বানাতে পারবো? তাহলে আমাদের এই যে 8টা কেকের জন্য টোটাল যে ইনগ্রেডিয়েন্ট 8 ইন্টু পাই আর স্কোয়ার এইচ, ডায়ামিটার 10 হলে এটা হিসেবে 5, সেম হাইট সেম ডেপথ যে বলা আছে দেখেন, সেম থিকনেসের কয়টা এন সংখ্যক বানাবো, পাই, এটাকে 5/2 করি, এইচ। তাহলে এইচ এস চলে যাবে, পাই পাই চলে যাবে, এখানে হচ্ছে 25/4 ইন্টু এন, এটা কাটাকাটি, সো এন ইকুয়ালস টু 32। সো 32টা কেক বানানো যাবে। মানে এই ডায়ামিটার যদি 8টা বানানো যায়,
5 ইঞ্চি ডায়ামিটার কয়টাকে বানানো যাবে? 32টা, কারণ ওই সেম ইনগ্রেডিয়েন্ট দিয়ে তো আমি কাজ করতেছি। বুঝতে পেরেছেন কি? জি ভাইয়া। আচ্ছা, এই ম্যাথটা বেশ ভালো একটা ম্যাথ। একটা সার্কুলার ওয়েল খনন করা হচ্ছে, ধরুন এটা হচ্ছে আপনার মাটির লেভেল। তাহলে আপনি যখন কূপ খনন করতেছেন, আপনি করতেছেন কি? আপনি এখান থেকে মাটিগুলা নিয়ে একটা বিশাল কূপ বানাচ্ছেন, ঠিক আছে? এখন আমরা বলছিলাম যে পদার্থের পরিমাণ আর আয়তন সেম। এখান থেকে যে মাটিগুলা বের হয়েছে সেগুলোকে আপনি মাটিতে একটা জায়গায় রাখছেন, একটা প্লটে রাখছেন। যে প্লটে রাখছেন প্লটটা হচ্ছে স্কয়ার, ছোট করি, এই একটা স্কয়ার প্লটে রাখছেন, মাটিগুলো এনে প্লটে রাখছেন। তাহলে যেহেতু এটা স্কয়ার প্লটে রাখছেন, তাহলে মাটিগুলো আনার কারণে আস্তে আস্তে এটা হাইট বাড়বে না? মাটির দ্বারা বাড়বে কিনা? কথা বলে না। জি ভাইয়া, পারবে। বাড়বে। আপনাকে বলছে এই হাইটটা বের করতে। আচ্ছা, আপনি যে প্লটে রাখছেন তারা বলছে এই প্লটটা হচ্ছে স্কয়ার শেপ, মানে এর ভূমিটা হচ্ছে স্কয়ার, উপরের দিকে যা উঠতে পারে। এদিকে এ হইলে এদিকেও এ, তাহলে এই যে ভূমিটা যদি স্কয়ার, এটা কর্ণ কত হবে বলেন তো? √2a। √2a, মানে হচ্ছে এই জিনিসটা হচ্ছে অনটা এরকম, একটা স্কয়ার আর কি, হ্যাঁ। এদিকে 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 হচ্ছে √2a। তাহলে এই যে প্লটটা, এই প্লটের যে সয়েল, যে মাটিগুলা, এগুলা কোত্থেকে আসছে? এখান থেকে তো আসছে, তাই না? তাই জি তো। ভাইয়া। তাহলে এটার যে ভলিউম, এই সিলিন্ডারের যে ভলিউম, এটা বেসিক্যালি হচ্ছে সয়েলের পরিমাণ, তাই না? আবার এই সয়েল গুলো দিয়ে আমার এই যে প্লট, একই সয়েল দিয়ে না, তাহলে আমি কি বলতে পারি? সিলিন্ডারের ভলিউম আর এই প্লটের ভলিউম কি সমান? বলা যায় কিনা? জি ভাইয়া। বলা যায়। তাহলে সিলিন্ডারের ভলিউম দেখি আমরা, সিলিন্ডার ভলিউম কত বলেন? πr²h। আর প্লটের ভলিউম হচ্ছে কত? ভূমির ক্ষেত্রফল, মানে a × a, এদিকে হচ্ছে h। তো পায়ের মান তো আমরা জানি 22/7। এটার রেডিয়াস দেয়া আছে কত? যে 18 মিটার ডায়ামিটার, তাহলে রেডিয়াস কত হবে? 9। আর হাইট কত? 14। এটা দিলাম h1, 14। এখন আমার a এর মান বের করা লাগবে। আমার কি দেয়া আছে? আমার দেয়া আছে এই যে কর্ণটা, এই কর্ণের মান দেয়া আছে কত বলুন তো? 18। আমি লিখতেই পারি এই যে 18 সমান সমান √2a, লিখা যায় না? a সমান সমান 18/√2, সরি 18 না, 18√2। তাহলে 18√2 সমান √2a, তাহলে a সমান সমান কত হবে? 18। তাহলে এই বাহুটা 18, এই বাহুটা 18, তাহলে 18 × 18 × h। এখান থেকে আমাকে h বের করতে হবে। বুঝতে পেরেছেন? জি ভাইয়া। অ্যান্সার 11 আসবে মোস্ট প্রবাবলি, যতটুকু মনে আছে আমার। খুব যে কঠিন তা না, একটু বুঝতে হবে আর কি। হুম, ঠিক আছে। আচ্ছা, এটা তো ইজি ম্যাথ। ওয়াটার ইজ পোর্ড ইনটু এমটি সিলিন্ড্রিক্যাল ট্যাঙ্ক, উল্টা আর কি। একটা এমটি সিলিন্ড্রিক্যাল ট্যাঙ্কে পানি দেয়া হচ্ছে। তাহলে ধরেন যে পানি একদম খালি, তাহলে পানি যদি এখানে এতটুকু আসে, তাহলে এই যে এই পানি যতটুকু আসছে এই জায়গাটা আরেকটা সিলিন্ডার হয়ে গেল না? সিলিন্ডারের ভিতরে সিলিন্ডার হয়ে গেল না বলেন তো? হইলো কিনা? জি ভাইয়া। তাহলে এই যে সিলিন্ডারের ভিতরে ছোট যে সিলিন্ডারটা, ওইটার যদি আমি আয়তন বের করতে পারি, তাহলে ওই সিলিন্ডারের ভিতরে কতটুকু পানি ঢুকছে ওটার আয়তন পেয়ে যাব না? পাবো কিনা? হ্যাঁ ভাইয়া, পাবো। পাবো। তো তারা বলছে যে এই যে 15 মিনিট এভাবে পানি ঢুকার পরে, 15 মিনিট পানি ঢুকার পরে পানি দিয়ে পানি দিয়ে সিলিন্ডারের ভিতর যে সিলিন্ডারটা তৈরি হয়েছে, ওইটার হাইটটা হচ্ছে 9 ফিট। বুঝতে পারছেন? সিলিন্ডারের ভিতরে পানি দিয়ে একটা ছোট সিলিন্ডার তৈরি হইলো না,
ওইটার হাইট হাইট হচ্ছে 9 ফিট। এটাকে তারা বলছে যে ওয়াটার ইনক্রিজড, যে ওয়াটার পানি ঢুকে ইনক্রিজড কত, 9 ফিট উপরে উঠছে। আবার তারা বলল এই যে রেডিয়াসটা, এটা হচ্ছে 10 ফিট। আপনাকে বললো হোয়াট ইজ দ্য রেট এট হুইচ দ্য ওয়াটার ইজ পোর্ড, কি হারে পানি এখানে দেয়া হচ্ছিল। আপনি রেট বের করতে চাচ্ছেন, রেট মানে কি বলেন তো? আমরা জানি যে ঘনফুট বাই মিনিট, তাই না? তাহলে আপনি দেখেন কয় মিনিটে এটা হয়েছে বলেন তো? 15 মিনিট। 15 মিনিটে। 15 মিনিটে কত ঘনফুট পানি ঢুকছে এটা কিভাবে বের করবেন বলেন তো? ওই সিলিন্ডারের ভিতরে ছোট যে সিলিন্ডারটা, এই ছোট সিলিন্ডার যদি আয়তন বের করতে পারি তাইলে তো পেয়ে যাবো যে কতটুকু পানি ঢুকছে, পাবো না? জি ভাই, ওইটাই। তাহলে পাই আর স্কোয়ার, আর মানে হচ্ছে 10, এইচ হচ্ছে এখানে 9। ঠিক আছে, পাই 60 পাই। তাহলে 60 পাই সিএফটি, কিউবিক ফিট পার মিনিট। প্রতি মিনিটে এত কিউবিক ফিট করে পানি ওই সিলিন্ডারে ঢুকতেছিল। ঠিক আছে, এ সিলিন্ড্রিক্যাল রড অফ আয়রন, তাহলে আমি বলছিলাম যে আয়রনের যদি রড হয় ওটাও কিন্তু এক ধরনের সিলিন্ডার, তাই না? যে এই একটা সিলিন্ডারের রড, বলছে এটার যে হাইট, এটার হাইট আর রেডিয়াস হচ্ছে ইকুয়াল। রেডিয়াস যদি পি হয়, হাইটও কত হবে? পি। এটা ভলিউম কত হয় বলেন তো? পাই আর স্কোয়ার এইচ, পাই পি কিউব। এটাকে মেল্ট করা হয়েছে, মেল্ট করে কি করা হয়েছে, স্ফেরিক্যাল বল করা হয়েছে, এরকম বল। যে বলটা করা হয়েছে, এই যে বলের যে রেডিয়াস, এই যে রেডিয়াস ধরো আমরা ক্যাপিটাল আর, রেডিয়াস ইজ হাফ দ্য রেডিয়াস অফ দ্য রড। তাহলে রেডিয়াসটা কত? রডের রেসি অর্ধেক, বা আমি বলতে পারি p/2, বলতে পারি না? জি ভাই। তাহলে এইটার ভলিউম কত হবে বলেন তো? একটার ভলিউম, ছোট একটা ভলিউম হবে কত? 4/3 পাই ক্যাপিটাল আর হোল কিউব, বুঝছেন? তাহলে 4/3 পাই ক্যাপিটাল মানে হচ্ছে p/2, p/2 হোল কিউব। তাহলে 4/3 পাই p³/8, তাই না? তাহলে 3 পাই p³/8। তাহলে এখন দেখেন, আমি যেহেতু এই ম্যাটেরিয়াল দিয়ে গলায় এরকম অনেকগুলো ছোট ছোট বল বানাইছি, অনেকগুলো বানাইছি না, অনেকগুলো বানাইছি না, তাহলে এটার ভলিউম সবগুলা বলের ভলিউমের সমান হবে, হবে কি না? তাহলে এই যে রডের ভলিউম হচ্ছে পাই p³, ধরলাম এন সংখ্যক বল বানাইছি, একটা বলের ভলিউম কত? 3 পাই p³/8। পাই কিউব চলে যাবে, এই কোথায় ভুল করলাম, 2 হবে এটা, p³/2, 2, ভাই কোথায় নিচে ভুল করলাম, 6 হওয়ার কথা তো। কোথায় 6 হবে? পাই ও, পি 3 কিউব বাই দুগুণে 6, 6। হ্যাঁ, মাথা গেছে 6, আমি তো বলি কি রে, 6। তাহলে এন ইকুয়াল টু কত আসবে? 6। তাহলে ছোট ছোট কয়টা বল বানানো যাবে বলেন তো? 6টা। বুঝতে পেরেছেন? জি ভাই। আচ্ছা, এই হাউস অফ ড্রাগনের পরের এপিসোডটা তো আজকে বের হয়ে গেছে মনে অলরেডি, তাই না? এপিসোড 5। হ্যাঁ, দেখি না ভাই, সরি। আরে কি হাউস অফ ড্রাগন, ঠিক আছে না দেখতে পারেন, ভালো, এখন দেখা দেখার দরকার নেই, এখন দেখার কাজ কি এগুলো? এখন তো পড়াশোনা করবেন, তাই না? এখন তো পড়াশোনা করবেন প্রচুর, এখন এগুলো দেখবেন না, পড়াশোনা যেহেতু করেন। বলছেন ভাই, পরে দেখবো ইনশাল্লাহ। এগুলো দেখতে হবে, এটা তার ফরজ কাজ না ভাই, না দেখলেও হবে আর কি। মানে এটা নিয়ে প্যারা নাই, এগুলো নিয়ে আপনি প্যারা নেওয়া লাগবে না, দিন আপনি পড়াশোনা করেন।
আচ্ছা, আমরা এর পরে কোনটা দেখবো? স্ফেরিক্যাল বডি। এটা খুবই সহজ, দেখেন তো পারবেন কিনা অঙ্কটা। খুবই ইজি। পারবেন? এই সব চুপ করে গেছে। দ্য ভলিউম অফ হেমিস্ফিয়ার ও রেডিয়াস ইজ, হেমিস্ফিয়ার মানে কি বলেন তো? তেরো। অর্ধগোলক, হ্যাঁ। তাই না? তাহলে রেডিয়াস যদি হয় 7, তাহলে হাফ অফ 4/3 পাই আর কিউব। তাহলে হাফ 4/3, 22/7, আর 7 হোল কিউব। বাসায় বসে বসে ক্যালকুলেশন করবেন, করে অ্যান্সার মিলাবেন। Sphere of maximum volume is cut out ওই is cut out from a solid hemisphere of radius r. Ratio of the volume of the hemisphere to the of the cut out sphere is, the sphere of a maximum volume is cut out। তাহলে দেখেন একটা সলিড, একটা হেমিস্ফিয়ার, তাই না? এই যে একটা হেমিস্ফিয়ার ধরলাম, এটা রেডিয়াস হচ্ছে আর, এদিকেও আর এদিকেও আর, তাই না? এটা ভলিউম কত হবে বলেন তো? হাফ অফ 4/3 পাই আর কিউব। এটার ভিতরে যদি একটা গোলক আঁকতে চাই এবং গোলকটা যদি ম্যাক্সিমাম সাইজ হয়, তাহলে গোলকটা ম্যাক্সিমাম কেমন হবে বলেন তো? এরকম, তাই না বস? তাই কি না? Yeah. তাহলে এই যে গোলকের যে রেডিয়াস, এই যে গোলকের যে ডায়া, এই গোলকের ডায়া হচ্ছে হেমিস্ফিয়ার রেডিয়াসের সমান। তাহলে গোলকের যে রেডিয়াস, ওইটা কত হয় বলেন তো? ওটার অর্ধেক। অর্ধেক না? তাহলে এই জি। গোলকের ভলিউম কত হবে? 4/3 পাই, আর এর জায়গা হবে হাফ আর হোল কিউব। r³ বাই 8, 2
পাই আর কিউব বাই 6। তাহলে বের করতে বলছে হেমিস্ফিয়ার টু ওই যে স্ফিয়ারটা রেশিও বের করতে, এটা রেশিও হচ্ছে কত দেখেন, 2, 2/3 পাই আর কিউব, এটা হচ্ছে পাই আর কিউব বাই 6, এটা এটা কাটাকাটি, like 2/3 ইন্টু 1/6, তাই না? এরকমই তো ব্যাপারটা। 1 কেন হবে? 2/3 পাই আর কিউব, এটা হচ্ছে 4/3 পাই, আরেক জায়গায় আসবে r/2 হোল কিউব, তাহলে r³/8 পাই r³/6, ঠিক আছে না? রেশিও অফ দ্য ভলিউম অফ হেমিস্ফিয়ার টু দ্যাট অফ দ্য কার্ট অফ স্ফিয়ার। কিছু করার না, এটা তো লাইক সমস্যা দেখেন তো। ভাইয়া টুটা উপর উঠে যাবে না নিচে, 4:1 হবে না? ও, এই 6 তো উপরে চলে যাবে, তো 1/2 তো ওটা উপরে চলে যাবে, হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, 4/1 ডান আর কি, 4:1, হ্যাঁ এখন ঠিক আছে। প্যারা খেয়ে গেছিলাম, শেষই হচ্ছে না রে, আর এত ম্যাথ কেন? দ্য রেশিও ভলিউম অফ টু স্পেয়ার্স এত এত, রেশিও অফ দ্য, দুটা গোলকের ভলিউমের রেশিও দেয়া আছে, হ্যাঁ। তো এটা ধরেন যে 4/3 পাই r1³, আর এখানে হবে কত, 4/3 পাই r2^3, 8/27, সব কাটাকাটি চলে যাবে, তাহলে r1/r2 আমরা পেয়ে যাবো, কত পাবো বলেন তো, 2/3, তাই না? ওদের এরিয়ার বের করতে, এটা হচ্ছে কিন্তু 4 পাই r1² r2², 4/4 চলে যায়, বেসিক্যালি আমার বের করা লাগবে r1/r2² 2/3 4/9, বুঝতে পেরেছেন ক্লাস? বুঝতে জি ভাই। পেরেছেন কিনা? আচ্ছা, কোঅর্ডিনেট জিওমেট্রি আমাদের যদি আসে না, আমরা একটু করে দেখতে পারি আর কি, হ্যাঁ। যে এটা ধরেন 0, x(x)(x') y(y'), তো কোঅর্ডিনেট জিওমেট্রি দিয়ে মূলত বোঝায় যে আপনার একটা বিন্দুর অ্যাড্রেস অথবা ঠিকানা, একটা বিন্দুর অ্যাড্রেস অথবা ঠিকানা। কারণ আমি যদি বলি যে এই বিন্দুটা হচ্ছে এই জায়গায়, তাহলে ধরেন এটা 1 2 3 4, x-এ 5, y ধরেন 1 2 3, যে x-এ 5 y-তে 3-এ গিয়ে এই বিন্দুটা পাওয়া যায়, তাহলে এটা হচ্ছে এই বিন্দুটার ঠিকানা, যে x অক্ষে 5 y অক্ষে 3 গিয়ে এই বিন্দুটাকে পাওয়া যায়, ঠিক আছে? এটাকেই বলি আমরা দ্বিমাত্রিক স্থানাঙ্ক অথবা দ্বিমাত্রিক জ্যামিতি আর কি, যেটাকে আমরা নর্মাল এটা বলি, কোঅর্ডিনেট জিওমেট্রি বলি, বা স্থানাঙ্ক জ্যামিতি যেটাকে বলি আর কি, ঠিক আছে? তো 4টা কোয়াড্রেন্ট, 1 2 3 4, তাহলে এই কোয়াড্রেন্টে কি বলেন তো, এক্সও প্লাস ওয়াইও প্লাস, এখানে এক্স মাইনাস ওয়াই প্লাস, এক্স মাইনাস ওয়াইও মাইনাস, এখানে এক্স প্লাস ওয়াই মাইনাস, এরকম আর কি, ঠিক আছে? তো আবার ধরুন এখানে একটা বিন্দু আছে, সে x1 y1, বিন্দু আছে x2 y2, এদের মধ্যে যে দূরত্ব, এই দূরত্বটা বের করার ফর্মুলা হচ্ছে x2 মাইনাস x1 হোল স্কোয়ার y2 মাইনাস y1 হোল স্কোয়ার, ঠিক আছে? এই কটা জিনিস জানলে আমাদের মোটামুটি কাজ হয়ে যায়। এটা একটু দেখি আমরা, তো এটা হচ্ছে আমাদের সে কাঙ্ক্ষিত, এদিকে হচ্ছে এক্স, এদিকে এক্স প্রাইম, ওয়াই ওয়াই প্রাইম। তো বলা আছে এক্স ওয়াই ইনার প্লেন ইফ আ পয়েন্ট এ বি লাইস ইন কোয়াড্রেন্ট 2, এই জায়গায় আছে একটা বিন্দু, এই একটা বিন্দু, তো এই বিন্দুর এক্স এর ভ্যালু হচ্ছে এ, ওয়াই এর ভ্যালু হচ্ছে পি, তাহলে বলেন তো এক্সটা কি পজিটিভ নাকি নেগেটিভ? এক্স নেগেটিভ। আর বি হচ্ছে পজিটিভ।
আমাদের অঙ্কের সুবিধার জন্য আমি ধরে নিলাম যে এর ভ্যালু ধরলাম -5, এটা ধরলাম +4। তাহলে এর ভ্যালু কত বলেন তো? -5 বি = 4 ধরতে পারি না আমরা? জি পারি ভাইয়া। কিনা? আচ্ছা, তাহলে আমি বের করতে পারবো -b। তাহলে এ যদি -5 হয়, বি হচ্ছে 4, তাহলে -b কত হবে বলেন তো? -4 আর -a কত হবে? 5। তো এখানে আমাকে একটা বিন্দু বললো যে এই বিন্দুটা কোথায় অবস্থিত, বিন্দুটার স্থানাঙ্ক কি? ওটার স্থানাঙ্ক হচ্ছে -b, -a। তাহলে -b এর ভ্যালু কত পাইলাম বলেন তো? -5। আর -a এর ভ্যালু কত পাইলাম? 5। তাহলে আপনি বলেন আমাকে যে -4, 5 এই বিন্দুটা এখানে লিখি যে -4, 5 এই বিন্দুটা কোন কোয়াড্রেন্টে হবে বলেন তো? এই যে সেম এক্স ঋণাত্মক, এক্স ঋণাত্মক মানে হচ্ছে এদিকে আসবে, ওয়াই ধনাত্মক মানে এই কোয়াড্রেন্টে। তাহলে কোন কোয়াড্রেন্টে হবে? সেকেন্ড কোয়াড্রেন্টেই হবে। বুঝতে পেরেছেন? জি ভাইয়া। ভালো ম্যাথ। ওকে, এটা হচ্ছে ডায়াগ্রামটা একটু ডিফারেন্ট ভাবে আঁকছে, বাট অঙ্কটা সহজ। তো এখানে তারা মানে এখানে যেহেতু নান অফ দিস না, এখানে এই বিন্দুটা বেসিক্যালি বৃত্তের কেন্দ্র আর কি। হ্যাঁ, মানে হচ্ছে যে ডায়াগ্রামটা বেসিক্যালি এরকম হলে সুন্দর লাগতো, তো বাঁকা হয়ে গেছে। এটা হচ্ছে মূল বিন্দু 0, 0, এদিকে একটা বিন্দু হচ্ছে 3, 4। এই দূরত্বটা আমরা বের করতে পারি না বলেন তো? একটু আগে শিখছিলাম x2 - x1 হোল স্কোয়ার, 3 - 0 হোল স্কোয়ার, 4 - 0 হোল স্কোয়ার, তাহলে 9, 5। তাহলে যে এটা এটা বেসিক্যালি কি বলেন তো? রেডিয়াস হচ্ছে 5, তাহলে এর ভিতরে ক্ষেত্রফল কত হবে? 25 পাই, তাই না? Right? কি দিছে? এর সার্কমফারেন্স 2 π r হবে। ও সারকামফারেন্স বের করতে বলছে, আমি তো এরিয়া বের করে ফেলছি। টয়েস পাই আর, তাহলে 2 ইন্টু পাই ইন্টু 5, 10 পাই। তারপরে স্লোপ, স্লোপ বের করার ফর্মুলা হচ্ছে, এগুলো আমি আবার বলতেছি, এগুলো আইবিএ তে কম আসে, এমনি আমরা দেখে নিচ্ছি আর কি। y2 - y1, x2 - x1, এটা x1, y1, x2, y2, এটা 6 - 13, -3 - 1। ঠিক আছে না? এ কথা বলো না, কত থাকবে এখানে? 7, তাহলে কত? -4। তাহলে কাটাকাটি করলে 1.75। অ্যান্সার সি, কানাডা। এই তো, ঠিক আছে। জি ভাইয়া। এতটুকু জানলেই হলো আর কি। হ্যাঁ, এগুলো একটু জানলেই হলো, বাদ বাকিটা একটু আপনাদের পড়াশোনা করতে হবে। আর হচ্ছে জ্যামিতি থেকে ম্যাথ আসে। জ্যামিতি আমরা যারা একটু ভালো পারি, কম পারি, সায়েন্স ব্যাকগ্রাউন্ডের মানুষজন তো পারার কথা, বাট কেন জানি আমরা একটা মিস্টেরিয়াস কারণে আমরা কেন জানি জ্যামিতি অ্যাভয়েড করি। তো জ্যামিতি অ্যাভয়েড করা কখনোই ঠিক হবে না, এটা একটু আমাদের মাথায় রাখতে হবে। জ্যামিতি আমরা কোনোভাবে অ্যাভয়েড করব না। ঠিক আছে, জ্যামিতি হচ্ছে আমাদের প্রাণের স্পন্দন, জ্যামিতি পারতে হবে, বুঝতে পারছেন? জ্যামিতি পারতে হবে। আচ্ছা, 12, 108। তো পিডিএফটা আমি দিয়ে দিচ্ছি। আর আরেকটা কথা যেটা, যে একটা সপ্তাহ সময় আছে, যারা শেষ করেন না, 1 সপ্তাহ সময় নিয়ে হলেও কষ্ট করে পুরো ম্যাথটা একদম ভালো করে দেখে ফেলেন। ঠিক আছে, দেখে ফেলার পরে যদি কোনো ইস্যু থাকে, দেন হচ্ছে আমরা রিভিউ ক্লাসে একটু আলাপ করতে পারবো যে কোনো টপিক নিয়ে। ঠিক আছে, মানে আউট সাজেস্ট যে দেখে ফেলেন আর কি। অ্যাটলিস্ট 1 সপ্তাহ কষ্ট করলে আপনার পুরো ম্যাথ নিয়ে আর চিন্তা করতে হবে না।
প্র্যাকটিস করতে হবে, হাতে কলমে করতে হবে, মুখোমুখি আসলে তো কোনো ম্যাথ হয় না। অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। আর হচ্ছে সবসময় বলে এসেছি যে ইংলিশ প্রচুর পড়তে হবে, ইংলিশ প্র্যাকটিস নিয়ে কোনো খামখেয়ালি করা যাবে না, ও জায়গাটা একটু খেয়াল রাখবেন। প্রচুর ইংলিশ প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে, ওটা যেন ভালো মতো হয়। আদার দেন দ্যাট আর কিছু বলার নাই। আপনাদের কোনো কোয়ারি আছে বলেন থাকলে, না হলে হয়তো আমরা শেষ করে দিব। আমি আমার ড্রাইভে ওইটা একটু পরে আপলোড করবো, কারণ হচ্ছে আমার এই যে এই এটা একটু ড্রাইভটা ইয়ে হয়ে গেছে, আবার লগ ইন করা লাগবে। এমনিতে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি, ভাই হোয়াটসঅ্যাপ গ্রুপে আসসালামু দিয়ে আলাইকুম। দিচ্ছি। জি ভাই, আতিক হাসান বলেন। কেমন আছেন ভাই? হ্যাঁ, আছি আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। ভাই, থ্যাঙ্কস ফর আপনার আস্কিং। অভিযোগ আছে, অভিযোগ কার বিরুদ্ধে? আপনার বিরুদ্ধে। বলেন না কি অভিযোগ। আপনি পেট্রো বাংলার ব্যাচটা হুট করে ছেড়ে দিলেন। আমি তো অনেক কষ্ট পাচ্ছি ভাইয়া। ও আচ্ছা, না ছাড়ি নাই, ছাড়তে হয়েছে আর কি, বুঝেন নাই। আমি ক্যাপস্টোনে ভর্তি হওয়ার সময় ফার্স্ট ব্যাচ পাওয়ার জন্য অনেক কষ্ট করছি যে আপনার ক্লাস করবো, কারণ আমি না না জানতাম আপনি এগুলা, না না দুই এগুলা, তিন- দুই এগুলা তিনটা ক্লাস আপনি আর ম্যাথ ক্লাস নেন। বিভিন্ন কারণে হয় না আর কি, আসলে অনেকগুলো মডিউল আছে তো, এই আর কি, আর কত, বুঝেন নাই। টাইম হ্যাজ কাম আর কি, বুঝেন, এই আর কি। তো যাই হোক, এই মাসেও তো নাই, এই মাসের শেষেও তো আবার আহ, একটু বিজি থাকবো, ট্রেনিং ট্রেনিং, এই ক্লাস নিয়ে হতে উইক পরে এই মাসে ক্লাস টাস নেওয়া হচ্ছে না, যে কদিন আছে আর কি। তো আপনারা পড়াশোনা করেন, আপনাদেরকে আমি বারবার করে একটা কথা বলি যে পড়াশোনা করেন, পড়াশোনার কোনো বিকল্প নাই। আই রিকোয়েস্ট, পড়েন 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 পড়েন, হ্যাঁ, ভালো করে পড়েন, যাতে সুন্দর করে শেষ হয়ে যায় আর কি, হ্যাঁ, ঠিক আছে। আর আর তো এখানে বলার কিছু নাই, আর কি বলবো। আচ্ছা, আমি এটা এটা আপনাদের লেকচারটা দিয়ে দিই, লেকচারটা দিয়ে দেই। আর হচ্ছে এই তো, কোথায় সেভ করলাম, আচ্ছা আমি লেকচারটা দিচ্ছি, এটা আমি কেন জানি কোথায় সেভ করলাম পাচ্ছি না, দিচ্ছি। ভালো করে পড়াশোনা করেন। আর হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি আর কি, হ্যাঁ। ওকে, আল্লাহ হাফিজ, টাটা, আসসালামু আলাইকুম। হুম, হুম। ভালো থাকবেন ভাই। জি ভাই, হ্যাঁ আতিক ভাই, দোয়া করবেন।